ড্রপ দ্য ম্যাটার। আমার ঘুম পাচ্ছে। অ্যাশার সামান্য থেমে মাথা নাড়ালো। ঠিক আছে। নিজেকে ছাড়িয়ে এলিজা উল্টো ঘুরে বিছানার দিকে হাঁটা দিল। পকেট থেকে ফোন বের করে অ্যাশার ফের তাকে ডেকে বলল, এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে, আমি, তুমি আর ইনারা। এলিজা এক মুহূর্ত চুপ করে থাকে, ধীর গলায় বলে উঠল, আর স্নোফল? অ্যাশার মৃদু হেসে বলল, আর আমি তোমাকে ঠিকই তুষারের মতো ভালোবাসি প্রিন্সেস। এলিজা এবার ভ্রু কুঁচকে বলে, কি, তুমি আমাকে এত তুচ্ছভাবে ভালোবাসো? অ্যাশার কপালে হাত রেখে ঈষৎ নেড়ে বলে, আরে সবাই তো চাঁদতারার মতো ভালোবাসে, আমি তো ইউনিক হতে চাচ্ছিলাম। এলিজার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে যায়, মুখ ভেঙচে বলে, সব জানা হয়ে গেছে আমার। অ্যাশার কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকে, তারপর গভীর গলায় বলে, আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন। কি? আমি যদি তোমার জীবনে ইন্টারফেয়ার করা বন্ধ করে দিই, তাহলে কি তুমি খুশি হবে? এলিজা এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর নিঃসংকোচে বলে, শান্তিতে থাকবো, এটুকু জানি। ঠান্ডা দৃঢ় জবাব দেয় এলিজা। মুহূর্তে অ্যাশারের ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটা মিলিয়ে যায়। একাধারে কেউ কলিং বেল বাজিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে সেলেন দরজা খুলল। দরজা খুলতেই হেলমেট পরিহিত একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সে। লোকটি তাকে দেখে হেলমেট খুলে সহসা একটা হাসি দিল। অতঃপর সেলেনের সর্বাঙ্গে চোখ বুলিয়ে আবার হাসল। সেলেন বিরক্ত মুখে বলল, কি চাই? লোকটা একটু বিভ্রান্ত হয়ে বলল, মিস, এটা কি আপনার অ্যাপার্টমেন্ট? নো, এটা আমার ফিয়ান্সের অ্যাপার্টমেন্ট। কিন্তু কেন? তাহলে ঠিক জায়গায় এসেছি। আমি তো বলি যে আমার ভুল জায়গা হওয়ার কথা না। যাই হোক, জেনকে ডাকুন প্লিজ। লোকটার কণ্ঠে একটু তাড়াহুড়ো আন্দাজ করলো সেলেন। সন্দিহান হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? লোকটি মুখ বাঁকিয়ে বলল, চিনবেন না, আপনি ডাকুন, ইটস ইমার্জেন্সি। সেলেন বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। লোকটি এক ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, ভেতরে আসতে দেবেন না নাকি? আচ্ছা, ভেতরে আসুন। সেলেন একেবারে ঠান্ডা গলায় বলল। লোকটিকে সোফায় বসিয়ে সেলেন বেডরুমে চলে গেল। কিছু সময় পর জেইন এসে লোকটিকে দেখে দ্রুত তার কাছে চলে এসে বলল, হঠাৎ এখানে, এনিথিং সিরিয়াস? লোকটি মাথা ঝাঁকিয়ে বলল, ক্লাইম্যাক্স অন দ্য ওয়ে। হয়েছেটা কি? কিসের ক্লাইম্যাক্স? রেস নাকি ওই ব্যাপারটা? ডক্টর অ্যাডিয়ান আলবার্ট, লোকটা ধুরন্ধর। আমি তার উপর নজর রেখেছি, ঠিক যেমন তুই বলেছিলি। জানিস, ইবনান লিয়ামের সাথে স্ত্রীটার বড় সখ্যতা আছে। বলছিস? জেইন অবাক হয়ে প্রশ্ন করল। লোকটি কাগজটি এগিয়ে দিয়ে সোফায় হেলান দিল, চোখে হাত রেখে বলল, এই নে, এটা পেয়েছি। ইবনানের অ্যাসিস্ট্যান্ট নাম লুনা। শি ইজ অবজেক্ট উইথ দিস ডাক্তার। ওর কাছ থেকে এই ইনফরমেশনগুলো পেয়েছি। আর যতদূর জানি, এই ইবনানের ফিল্ম প্রিমিয়ার আগামী পরশু। এই লোকটা কোনো না কোনোভাবে এই প্রিমিয়ার ফাংশনের সাথে জড়িত। আই সি, কিন্তু তোর কেন মনে হলো ও জড়িত? ওকে ফলো করেছিলাম, এখন ওদের বাড়িতে ফেরার কথা, কিন্তু ও ইবনানের ফ্ল্যাটের দিকে গিয়েছে। ঠিক আছে, আমি জেটকে জানাচ্ছি, তুই তাহলে যা। বেঞ্জামিন উঠতে গিয়ে আবারও সোফায় ধপ করে বসে পড়ল। বাঁকা হেসে বলল, ভালো কথা, তোর গার্লফ্রেন্ড আছে জানতাম না তো, পরিচয় করে দিলি না তো। তুই ওকে চিনিস? সিরিয়াসলি? পেটিট। হোয়াট? শি ইজ আ শর্ট গার্ল? সেলেন রেগে গিয়ে বলল, জেইন, আমাকে আরেকবার যদি শর্ট বলেছ তো তোমার খবর আছে, বাট আই ডোন্ট লাইক ইট। সেলেন রেগে গিয়ে ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, শীতকালীন ঠান্ডা বাতাস আর সাগরের উপড়ে পড়া ঢেউয়ের শব্দে সকাল শুরু হলো এলিজার। ঘুম ভাঙতেই বিকট শব্দে বেজে উঠল তার মুঠোফোন। পাশে থাকা স্পেয়ার টেবিল থেকে ফোন হাতে নিয়ে দেখলো উইলিয়ামের কল। সাথে সাথেই ফোন রিসিভ করে উত্তর করলো, হ্যালো। হ্যালো, ঘুমাচ্ছিলে? না, উঠলাম মাত্র, বলো। আচ্ছা, তোমাকে আজকে সেটে থাকতে বলেছে, তোমার এন্ট্রি রিহার্সাল করতে। আমি কি করে যাব? আসলে ইভেন্টের প্ল্যানার একটা প্ল্যান অফার করেছিল, ইভানের সাথে তোমার এন্ট্রি হবে আর তার ডান্সের সাথে তোমার গান গাইতে হবে। হোয়াট? প্রডিউসার এটাই চায়, যেহেতু নতুন মুখ সেহেতু গ্র্যান্ড এন্ট্রি হলে ওরা মার্কেট পাবে। কিন্তু আমি ইভানের সামনে কি করে যাব? আচ্ছা, আমি পিটারকে বলছি বিষয়টা। ঠিক আছে। ফোন রাখতেই পাশ থেকে ঘুমন্ত স্বরে অ্যাশার বলল, উইলিয়াম? মাথা নাড়ায় এলিজা। তার উত্তরে নড়ে চড়ে উঠে বসলো সে। পেছনে হেলান দিয়ে জিজ্ঞাসা করলো, হোয়াটস রং? প্রিমিয়ার ফাংশনের জন্য আজকেই যেতে বলছে। এক কাজ করো, এন্ট্রিটা এমন দিতে বলো যে পুরোটা সময় তুমি ব্যাকস্টেজে গাইবে, আর লাস্ট মোমেন্টে এন্ট্রি নিয়ে ইভানের সাথে লাস্ট পোজ দেবে। মানে, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? ডিরেক্টর এটা কেন মানবে? তুমি বলেই দেখো না, ডিয়ানা একজন অ্যাক্ট্রেস, এসব আমি একটু হলে বুঝি।
এলিজা দ্রুত উইলিয়ামের নাম্বারে ডায়াল করে তাকে সবটা বলল। উইলিয়ামও সায় জানিয়ে বলল, তুমি লাইনে থেকো, আমি কনফারেন্স কল করছি। ঠিক আছে। মুহূর্ত কয়েক পার হতেই কলে জয়েন হলো পিটার। তার কণ্ঠেই তার হাসির রেখা ফুটে উঠেছে। আলতো কণ্ঠে বলল, গুড মর্নিং মিস সোফার সিঙ্গার, শুনলাম তোমার নাকি রিহার্সেলে আসতে প্রবলেম। আসলে অ্যালেক্স, আমি কালাবাসাসে আছি, এত দ্রুত সেটে পৌঁছানো সম্ভব হবে না। ও আই সি। হ্যাঁ, বাট আই হ্যাভ এ গুড ডিল ফর ইউ। উহুম। হোয়াট ইফ আমি ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ মিউজিক প্লে করব, দেন লাস্ট মোমেন্টে এন্ট্রি নিয়ে গান শেষ করব, আর লাস্টলি একটা ভিক্টোরি পোজ। সাউন্ডস কনভিন্সিং? তুমি বলতে চাচ্ছ যে থিম সং এ যখন ইভান পারফর্ম করবে তুমি তখন থিম সংটা ব্যাক স্টেজে গাইবে? হ্যাঁ। কিন্তু থিম সংটা রাখাই হয়েছে তোমার এন্ট্রির জন্য, এলিজাবেথ। আই নো অ্যালেক্স, বাট থিঙ্ক অ্যাবাউট ইট। হোস্ট অ্যানাউন্স করলো ইভানের পারফরমেন্সের জন্য, আর সেখানেই নিউ ফেসের এন্ট্রি। ইট উড বি সারপ্রাইজ, রাইট? অন্তত লাস্ট মোমেন্টে আমার ফেস রিভেলের জন্য হলেও নেটিজেনরা পুরো ভিডিও স্ট্রিম করবে। ইয়েস, ইউ আর গড ড্যাম অ্যান্ড রাইট। ভালো বলেছো এলিজাবেথ, আমি এক্ষুনি এটার প্ল্যান করি। তবে ভিক্টোরি পোজ কি হবে সেটা ডিসাইড করে আমাকে ক্লিপ করে পাঠালেই হবে। আমি এখানে প্র্যাকটিস করে নিব। ঠিক আছে। এলিজা ফোন রেখে কথা বলার সময় অ্যাশার উঠে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। আরও কিছুক্ষণ কথা বলে সে ফোন রেখে দিল। কথা শেষ হতেই দেখলো সিক্ত দেহে দাঁড়িয়ে আছে অ্যাশার। তার চুলগুলো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এক নজর দেখে ঢোক গেল এলিজা। হুঁশ ফিরতেই দ্রুত নিজের চোখ সরিয়ে ফেলল সে। অ্যাশার চুল মুছতে মুছতে বলল, আমি কি পরবো এখন? ওয়েট করো, আমি গ্র্যান্ডপার থেকে শার্ট এনে দিচ্ছি। ঠিক আছে, মাইকের জন্য একটা এনো। আচ্ছা। বিছানা ছেড়ে জেইডের ঘরের দিকে পা বাড়ায় সে। ব্রেকফাস্ট হাতে নিয়েই কয়েকটা ফাইলে চোখ বুলিয়ে যাচ্ছে অ্যাশার। হঠাৎ মুখ তুলেই বলল, এবারে 3টা বড় বড় ক্রাইমই এখনো রেকর্ড করা হয়নি। টেইলর কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, আমার জানা মতে একটা, আর সেটা হলো রেপ কেস, কিন্তু আর বাকি দুইটা কি? স্মাগলিং আর স্ক্যামিং। এলিজা ভরকে গিয়ে জিজ্ঞাসা করে, মানে? অ্যাশার হেসে বলে, সিমেট্রি থেকে লাশ তুলে চড়াদামে বিদেশ পাচার করা একটা চক্র। সরাসরি জড়িত না থাকলেও পরোক্ষভাবে বেশ ভালো মতো মিশে আছে ইভান। ও নিজেও অনেকগুলো লাশ বিক্রি করেছে ওদের কাছে। কোট কথা না, প্রমাণ চাই মিস্টার মিলার। রকচটা গলায় উত্তর করলো টেইলর। কারণবশত সে অ্যাশারকে পছন্দ করে না, আর তার অন্যতম কারণ হচ্ছে এলিজার অমতে তার সাথে জোরপূর্বক সংলগ্নতা। একজন স্বাধীনচেতা নারী হিসেবে বিষয়টা দৃষ্টিকটু তার কাছে। অ্যাশার বাঁকা হেসে তার কথার পরিপ্রেক্ষিতে বলল, অ্যাশা মিলারও প্রমাণ ছাড়া কথা বলে না। আমার কাছে প্রমাণ আছে। আমরা সেগুলো দেখতে পারি? শিওর, আমি বাড়িতে ফিরে আপনাকে সব ডকুমেন্টস পাঠিয়ে দেব। ঠিক আছে, কিন্তু স্ক্যামিং ইভান লিয়াম একজন ফ্রড কি করে হতে পারে? ওর ফ্যাশন স্টুডিওতে করা ডিজাইনগুলো ওর না। মানে? লেটেস্ট কালেকশনগুলোর যতগুলো ডিজাইনও লঞ্চ করেছে তার সবগুলো লিনেট নামক একজন মহিলা করেছেন। সে কান্ট্রি সাইটে বিলং করে, যদিও ইভান তাকে মোটা অঙ্কের টাকা পে করে। এক কথায় বলতে গেলে হি ইজ আ হোয়াইট থেফ। কিন্তু ওই মহিলার কাছ থেকে ডিজাইন এনে সেগুলো মডিফাই করেছিলেন ইভানের ওয়াইফ রেচেল রদ্রিগো। যদিও মিস রদ্রিগো জানতেন না এই ব্যাপারে, তিনি জানতেন এগুলো ইভানের করা ডিজাইন, আর তারপর সাইন করে নিজের নামে সেগুলো চালিয়ে দিতে ইভান। ওর সাথে একটা প্রজেক্ট করে সন্দেহ করেছিলাম। এরপর কয়েকজন ক্রুয়ের সাথে কথা বলতে সন্দেহটা প্রবল হয়, আর আমি ইনভেস্টিগেট করি। নাইস, তুই এদিকে সম্ভব। মায়াঙ্কের কথা শেষ করতে দেয় না এলিজা। দ্রুত বলে ওঠে, ওয়াও, ইমপ্রেসিভ অবজারভেশন হাজবেন্ড, আই এম প্রাউড অফ ইউ। মায়াঙ্ক বুঝে ফেলে সে কি ভুল করতে যাচ্ছিল। সেও চুপ হয়ে যায়। অ্যাশার উঠে দাঁড়িয়ে অন্যদিকে চলে যায়। কারো নাম্বারে ডায়াল করে বলে, উদি কেমন আছে? অপর পাশ থেকে জবাব আসে, উডি একদম ঠিক আছে স্যার, ওকে রিলিজ করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ব্রিয়ান, আমি তোমাকে 2টা ফাইল রাখতে দিয়েছিলাম। ফাইলগুলো ইমিডিয়েটলি আমার লাগবে। আমিও বাড়ি ফিরছি। সায় জানিয়ে ফোন কেটে দেয় ব্রিয়ান। অ্যাশার ফিরে আসতেই দেখে জেইড এসে বসেছে। তাকে দেখে জেইড প্রশ্ন করে, ডক্টর এডসিয়াট আলভার্টের গার্লফ্রেন্ড? কেন? উনি সন্দেহজনক আচরণ করেছেন। অ্যাশার গম্ভীর গলায় উত্তর করলো, ওনাকে আমিই পাঠিয়েছি, ডোন্ট ওয়ারি। উনি ইভানের কাউন্সেলিংয়ে নামে ইনফরমেশন কালেক্ট করছে। আমার কাছে ইভানের রেপ আর মার্ডারের মতো স্ক্যান্ডালের প্রমাণ আছে। আই সেড আই উইল রুইন হিম অ্যান্ড আই উইল কিপ মাই ওয়ার্ডস।
কথাটা শেষ করে এলিজার দিকে এগিয়ে গিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এলিজাবেথ, আমি কথা যেমন দিতে জানি তেমন রাখতেও জানি, কিন্তু এবার পালা তোমার। তুমি কি চাও ওয়াইফ? তুমি যদি বলে এখনই সব বেচতে, ইভানকে মাফ করে দিতে, আমি তাই করব, কিন্তু একটা শর্তে, আমাকে ছেড়ে যাওয়ার প্রয়াস করতে পারবে না, নাহলে ইভান আর তোমাকে একসাথে জ্যান্ত খবর দেবো আমি। লস অ্যাঞ্জেলেসের আকাশে সবে সন্ধ্যার আলো গাঢ় হতে শুরু করেছে। হাইওয়ের বিলবোর্ডে নতুন রিলিজ হয়ে যাওয়া থ্রিলার মুভির পোস্টার ঝলমল করছে, আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের চোখে জ্বলছে এক ধরনের অদ্ভুত উন্মাদনা। হলিউডের সুপারস্টার ইভান লিয়ামের মুভির প্রিমিয়ার বলে কথা। সারা স্টেজে দাঁড়িয়ে ইয়ারপিসে জোরে সোরে জিজ্ঞাসা করলো, লাইটিং ঠিক আছে তো? সিকিউরিটি কনফার্ম করো। মিয়া, সেলিব্রিটিদের এন্ট্রি লাইন আপ ঠিক আছে তো? অপর পাশ থেকে মিয়া জবাবে বলল, সব ঠিকঠাক আছে। কথা শেষ হতেই মিয়ার পেছনে এসে দাঁড়ালো রায়ান। একটু উদ্বিগ্ন হয়ে বলল, এলিজাবেথ কোথায়? এখনো তো পৌঁছালো না। এলিজাবেথকে? নতুন সিঙ্গারের নাম এলিজাবেথ। ওয়েট আ মিনিট, আমার জানা মতে নিউ সিঙ্গারের নাম এডেন ক্লার্ক। আমি মিউজিক প্রডিউসার মিস মিয়া, আমি সবার চেয়ে ভালো তাকে চিনবো আই গেস। আই এম সরি ইফ আই অফেন্ডেড ইউ, বাট আই এম সারপ্রাইজড। ইটস ওকে, কিন্তু আপনি কি ওনাকে আসতে দেখেছেন? না, আমি তো লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা দেখছিলাম। সবচেয়ে বড় কথা, বক্স অফিস থেকে অনবরত কল আসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ফোন বের করে দ্রুত অ্যালেক্সের নাম্বারে কল করলো রায়ান। পূর্বের ন্যায় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, পিটার, এলিজাবেথ কোথায়? শি ইজ অন হার ওয়ে, ডিয়ানা মিলারের সাথে আসছে ওর। আচ্ছা, ওকে পেছনের গেট দিয়ে ঢুকতে বলে দিও, আমি ওকে রিসিভ করে নিব। কল কেটে দিয়ে দ্রুত পায়ে স্টেজের দিকে যায় রায়ান। স্টেজের উপর দাঁড়িয়ে আছে সারা। রায়ান তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মিস এলিজাবেথ অ্যান্থার কিন্তু রেড কার্পেটে থাকবে না। এলিজাবেথ? নিউ সিঙ্গার। বাট সারার কথা শেষ না হতেই রায়ান তাকে ইশারায় চুপ করিয়ে বলল, নো মোর কোয়েশ্চেনস। রায়ান কথা শেষ করে ফের ব্যাকস্টেজের দিকে হাঁটা দিল। অন্যদিকে সারা ও মাইক্রোফোনে কাউকে জিজ্ঞেস করলো, সাউন্ড চেক কমপ্লিট? 3টা গাড়ি আসছে দেখছি, বি রেডি, ক্যান ইউ স্টার্ট দ্য এন্ট্রি নাও? অপর পাশ থেকে সম্মতিসূচক উত্তর এলে সারা গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তাহলে সবাই পজিশনে থাকো, 2 মিনিটের মধ্যে গাড়িগুলো আসবে আই গেস। কিছুক্ষণ বাদেই 3টা কালো রঙের গাড়ি এসে থামলো থিয়েটারের অপর পাশে থাকা ভেন্যুতে। জার্নালিস্টদের ক্যামেরা ফ্ল্যাশে জায়গাটা আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রথম গাড়িটি থেকে নেমে এলো অভিনেত্রী লারা গোমেজ এবং তার ফিয়ন্সে আইজেন ক্লাইভ। দ্বিতীয় গাড়ি থেকে বেরিয়ে এলো মুভির প্রডিউসার মার্টিন ক্লাইভ ও তার স্ত্রী এরিকা ক্লাইভ। তৃতীয় গাড়ি থেকে নেমে এলো লারার বাবা মা। গাড়ি থেকে নেমেই সপরিবারে ক্যামেরা পজিশনে দাঁড়ালো সকলে। ছবি তোলার পাশাপাশি কয়েকজন জার্নালিস্ট লারার উদ্দেশ্যে বলল, মিস গোমেজ, আপনার এই মুভির বিষয়ে কোনো মন্তব্য আছে? লারা তার ব্রিটিশ অ্যাকসেন্টের রেস্ট ছড়িয়ে উত্তর করলো, First of all, I love the script. It is absolutely everything movie. You can have the Q&A later. কথা শেষ করে লারা হাসি মুখে সেখান থেকে সরে এলো। তার প্রস্থানেই সকলে মর্টিনের দিকে প্রশ্ন ছুড়ল, মিস্টার ক্লাইভ, নিজের হবু পুত্রবধূর কাজ নিয়ে আপনার কেমন লাগছে? আমি তাকে অন স্ক্রিন দেখতে চাচ্ছি। আমি আশা করব লারা নিজের বেস্ট শট দিয়ে আমাকে মুগ্ধ করবে। আপনারা সকলেই আমন্ত্রিত। আজকে প্রিমিয়ারের পর একাধারে নিউ ইয়র্ক, টোকিও, কানে লঞ্চ করা হবে। আপনারা পাশে থাকলে বরাবরের মতো বক্স অফিস হিট করবে মুভিটি। ধন্যবাদ। মর্টিনের কথা শেষ হতেই সেখানে উপস্থিত হয় পিটার। ক্যামেরার ফ্ল্যাশ এক মুহূর্ত থামছে না। একের পর এক তারকাদের আগমনে উত্তপ্ত হয়ে উঠেছে ভেন্যু। বহুল প্রতীক্ষার পর ইভান আর র্যাচেলের উপস্থিতিতে সকলের মাঝে পূর্বের চেয়েও বেশি প্রফুল্লতা দেখা দিল। ইভান এসে সাংবাদিকদের সামনে দাঁড়াতে একজন হুট করে প্রশ্ন করল, মিস্টার লিয়াম, গত কয়েক মাসে অনেকবার আলোচনা সমালোচনায় এসেছিলেন। আপনার জন্য আমার কিছু প্রশ্ন আছে, অনুমতি দিলে প্রশ্ন করতে চাই। ইভান চোখ তুলে সেই কণ্ঠের অধিকারীর দিকে তাকালো। লোকটিকে দেখে বাঁকা হেসে বলল, মিস্টার অ্যারন মিলার, আমার ফ্যাশন উইকের স্পন্সর আপনার ভাই ছিল, রাইট? অ্যারন বাঁকা হেসে বলল, মিস্টার লিয়াম, আমি এখানে এসেছি আমার প্রফেশনের দরুন। অতীতের চেনা জানা পরেও হবে। ইভানও হেসে বলল, ইয়া, অবশ্যই, করুন প্রশ্ন। অ্যারনের মুখে এক অদ্ভুত জটিল হাসি ফুটে উঠল। মাইক্রোফোন নিজের দিকে করে জিজ্ঞাসা করল, মিস্টার মিলার, গত কয়েকদিন যাবৎ আপনাকে হসপিটালে আসা যাওয়া করতে দেখা গিয়েছে, কি হয়েছে এমন? তার পাশে র্যাচেল দ্রুত উত্তর করল, আমার জন্য গিয়েছিলাম, আমি অসুস্থ। অ্যারন বাঁকা চোখে তার দিকে চেয়ে বলল,
আমরা কি কোনো গুড নিউজ পাচ্ছি মিসেস লিয়াম? র্যাচেল রাজক হেসে বলল, আমরা এখনো প্রিপেয়ার হইনি। আমি আশা করব আজকে মুভি রিলেটেড প্রশ্ন থাকবে, ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন চাচ্ছি না। ধন্যবাদ। ইভান আর র্যাচেল দুজনেই হেসে সেখান থেকে বিদায় নিল। রেড কার্পেটে শেষে অতিথিরা সকলেই খোলা আকাশের নিচে সুসজ্জিত ভেন্যুতে বসে মঞ্চের দিকে উৎসুক হয়ে রইল। প্রতীক্ষা কাটিয়ে পরিচালক অ্যালেক্স পিটার মঞ্চে উঠে বলতে শুরু করলো, এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, একটি প্রতিশোধের গল্প, দর্শকদের জন্য উপহার। সুপারস্টার ইভান লিয়ামের সাথে তাদের 4টি মুভি সাইন করা হয়েছে, যার 2টো রিলিজ হয়েছে, আজকে একটি হবে, এবং আরেকটি শুটিং শেষ করে র্যাপ করা হয়েছে বেশ অনেক আগেই। খুব জলদি তা প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়। আজকের মুভিটির অনন্য বিষয় হচ্ছে মিস্টার লিয়াম এবং মিস গোমেজের মধ্যকার স্লো বার্নিং রোম্যান্স। আপনারা সকলে অবগত যে মিস্টার লিয়াম রোম্যান্স সিন একদম পছন্দ করে না, তবে এই মুভিতে আপনারা হালকা পাতলা রোম্যান্স পেয়ে যাবেন বোনাস হিসেবে। আশা করি পূর্বের নাই এবারেও বক্স অফিস হিট করবে মুভিটি। প্রিমিয়ারের আর বেশি সময় নেই, আর 4 ঘন্টা পরেই মুক্তি পাবে। তবে তার আগেই আপনাদের জন্য রয়েছে এক বিশেষ চমক। তার কথা শেষ হতেই স্টেজের সব লাইট একে একে নিভে গেল। হঠাৎ করেই সাদা মৃদু আলো পড়ল স্টেজের মধ্যিখানে। পেছনে বেজে উঠল গিটারের ধ্বনি। তারই মাঝে দিয়ে শুরু হলো ইভানের স্লো ডান্স পারফরমেন্স। পেছনে বড় পর্দায় ভেসে উঠল মুভির ছোট ছোট ক্লিপ। গানের প্রায় শেষ মুহূর্তে এসে কেউ ইভানের পিঠে হাত রাখতেই হাসি মুখে পিছন ফিরে চাইল ইভান। মুহূর্তেই তার হৃদস্পন্দন থেমে গেল, আর কানে ভেসে এলো, হ্যালো এক্স হাজবেন্ড, লং টাইম নো সি। আলগোছে তার চোখ জমে গেল এলিজার চোখে। র্যাচেল চোখ চড়ক গাছ করে চেয়ে রইল দুজনের দিকে। এলিজা বাঁকা হেসে বলল, টাইম টু পোজ। বলেই মাইক্রোফোন ঠোঁটের কাছে এনে শেষের লাইনগুলো বলে ইভানের 2 হাতে লুটিয়ে পড়ল এলিজা। শক্ত করে তার কোমর চেপে ধরল ইভান। চারিদিকে করতালি আর কোলাহল পূর্ণ হয়ে উঠল। পেছন থেকে তালি দিতে দিতে এগিয়ে এলো অ্যালেক্স। সকলের উদ্দেশ্যে বলে উঠল, ব্যাক স্টেজে এসেই ড্রেস চেঞ্জ করে নেয় এলিজা। হঠাৎ করে এলিজার হাত শক্ত করে টেনে ধরল ইভান। তার চোখে আগুন ঝরছে। সেই লেলিহান শিখায় জ্বালাতে চাচ্ছে এলিজাকে। রুড়ো গলায় জিজ্ঞাসা করলো, তুমি বেঁচে আছো? কেন? মরে গেলে খুশি হতে বুঝি। আমার বাচ্চা কোথায়? কেন আবার মারবে আমার মেয়েকে? আমাদের মেয়ে হয়েছিল। আমাদের? ইভান লিয়াম, ডোন্ট ট্রাই টু প্লে ভিকটিম কার্ড। এলিজা, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে আরেকবার চান্স দাও, আমরা আবার আগের। তার কথা শেষ না হতে এলিজা চোখ রাঙিয়ে বলল, চান্স? 4 মাসের বাচ্চাকে মেরে ফেলেছো তুমি ইভান। দুনিয়ার আলোটা অবধি ওকে দেখতে দাওনি তুমি। নিজেকে আবার বাবা বলে পরিচয় দিতে চাও? ছি। এলিজা, তুমি কি আমাকে বলেছো আমার বেবির কথা? আমি বুঝতে পারিনি তুই প্রেগন্যান্ট ছিলে। তোমার বেবি বাম্প তো ছিল না। এলিজা প্লিজ ফিরে এসো। এলিজাবেথ মারা গেছে ইভান, তুমি ওকে মেরে ফেলেছো। এলিজা, আমি কিচ্ছু করিনি, সব ড্যাড করেছে, আমাকে ম্যানিপুলেট করেছে। আই এম সরি। আমি এতদিন মনে প্রাণে এটাই বিশ্বাস করেছি যে তুমি আমার স্ত্রী। তার কথা শেষ হতেই কেউ ড্রেসিং রুমে ঢুকে বলল, তোর সাহস তো অনেক বেশি ইভান, আমার স্ত্রীকে নিজের স্ত্রী বলে সম্বোধন করিস? ইভান পেছনে ফিরে ব্রু কুচকে তাকালো, মুখে ব্যঙ্গাত্মক হাসি নিয়ে বলল, তুই পুরোটা সময় জানতি এলিজা বেঁচে আছে? Yes, and she is my wife now. এলিজা আমার মানে আমার, তুই। ইভানের কথার মাঝেই পিআর টিমের একজন এসে বলল, চলো। এলিজা হাত বাড়ালো অ্যাশারের দিকে। শক্ত করে তার হাতটা ধরলো অ্যাশার। ব্যথায় কিছুটা কুকিয়ে উঠলো এলিজা। বাইরে এসে নরম গলায় বলল, এত শক্ত করে কেন ধরেছো? আমি না তোমার পায়রা? ভয় করছে, পায়রা শিকারের উৎপাত দেখা দিয়েছে। অ্যাশার মিলার ভয়ও পাও? আমি ভালোবাসার ক্ষেত্রে ভীষণ আনলাকি এলিজা। আমি জানি না তুমি হারিয়ে গেলে আমার কি হবে। তোমায় না পেয়েছি অতটা ভালোবেসেছে, তোমাকে পেয়ে, তোমাকে ছুঁয়ে আমি তার চেয়ে আরো গভীরভাবে ভালোবেসে ফেলেছি। আমি বদ্ধ উন্মাদ হয়ে গেছি এলিজা। তোমাকে হারালে আমি দুনিয়া ধ্বংস করে ফেলবো, এইটুকুই জানি। চলো, দেরি হয়ে যাচ্ছে। এলিজা, আমি ছেড়ে যেও না। সরি। আর কথা বাড়ায় না দুজন। সোজা গিয়ে কনফারেন্স টেবিলে বসে পড়ে এলিজা, আর অতিথিদের আসনে বসে অ্যাশার। কনফারেন্স শুরু হতেই পাপারাজিদের প্রশ্নের ঢল নামে। প্রথমেই অ্যালেক্সের কাছে প্রশ্ন করলো, অ্যালেক্স, এই মুভির সবচেয়ে চ্যালেঞ্জিং দিক কি ছিল? অ্যালেক্স এসে উত্তর করলো, এটা শুধু একটা মুভি নয়, এটা একটা অভিজ্ঞতা। দর্শকরা এটা অনুভব করবে। চ্যালেঞ্জিং বিষয়গুলো ছিল টাইম ম্যানেজমেন্টে। লিয়াম খুবই ব্যস্ত ছিল শুটিং ফ্রেসে। এছাড়া আমাদের কয়েকটা দেশে শ্যুট করতে হয়েছে, যেটা খুবই রিস্কি ছিল।
এছাড়া ইভান এই প্রথম কোনো স্লো বার্নিং রোম্যান্স ক্যাটাগরিতে কাজ করছে, যেটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এই মুভির থিম কি, আর লিয়াম এই মুভিতে কিসের চরিত্র প্লে করছে তা বোঝা মুশকিল। এই শহরে কি সকলেই নিরাপদ? কি মনে হয় ইভান লিয়ামের চরিত্রবান ঠিক কিভাবে চাচ্ছেন আপনারা? মন মতো হবে কি? জানতে হলে মুভিটা অবশ্যই থিয়েটারে গিয়ে দেখতে হবে। তার কথা শেষ হতেই মর্টিনকে প্রশ্ন করা হলো, আপনি এই মুভিতে বিনিয়োগ করে কি সন্তুষ্ট? এই চলচ্চিত্রটিতে বিনিয়োগ করে সন্তুষ্ট কিনা তা মূলত ব্যবসার ওপর বোঝা যাবে, তবে মুভির স্ক্রিপ্ট চরিত্রগুলো মনোমুগ্ধকর। তাছাড়া আপনারা সকলে জানেন আমার ছেলে স্ত্রী লারা গোমেজ এই মুভির ইভান লিমিয়ারের বিপরীতে রোল প্লে করেছে, যা আমি নিয়ে অধিক আগ্রহী। তার উত্তর শুনে সকলে লারার দিকে ক্যামেরা ফোকাস করে একে একে প্রশ্ন করতে লাগলো। লারা, আপনার চরিত্র সম্পর্কে বলুন। এটা আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং রোল। যখন দর্শক দেখবে তখনই বুঝবে। লারা, আপনার চরিত্রটা কেমন ছিল? লারা ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, ডার্ক, ইন্টেন্স কিন্তু বাস্তব। আমার কাছে বেশ ভালো লেগেছে চরিত্রটা। আমরা বেশিরভাগ সময় নারীদের দুর্বল ভেবে বসি, কিন্তু সময়ের বর্তমানে তারা কি পরিমাণ কঠোর হয় তা এই মুভিটি দেখলেই বুঝতে পারবেন। লারা, আপনি একজন ব্রিটিশ, আপনার এখানে কাজ করতে কষ্ট হয়নি? একদমই না। মুভিতে আমার ডায়লগগুলো ব্রিটিশ অ্যাকসেন্টেই ছিল, আমার সমস্যা হয়নি। তাছাড়া মিস্টার লিম আমাকে যথেষ্ট সাহায্য করেছে। তার কথার প্রেক্ষিতে সকলে ইভানের দিকে তাকালো। ইভানের কোনো হেলদোল নেই, সে পাশে থাকা এলিজার দিকে চেয়ে আছে অন্যমনস্ক হয়ে। সাংবাদিকরা কয়েকবার তাকে ডেকেও যখন নিজেদের দিকে ফেরাতে পারল না, তখন সারা এসে পেছন থেকে তাকে কিঞ্চিত ধাক্কা দিল। মুহূর্তে সোজা হয়ে বসলো ইভান। সাংবাদিকরা ফের প্রশ্ন করলো, ইভান, আপনার সিনেমার স্ট্যান্ড? আমি নিজেই করেছি, তবে এর পেছনে আমার স্ট্রং টিমের বিশাল ভূমিকা রয়েছে। আরও বেশ কিছু প্রশ্ন করার পর পিআর ম্যানেজার মিয়া মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলো, তাহলে আজকে পরিচয় করিয়ে দেয়া যাক আজকের ইভেন্টে একটি বিশেষ এবং নতুন সদস্যের সাথে। আজকে থেকে অফিসিয়ালি রায়ান মিউজিক প্রোডাকশন হাউসের অংশ হতে যাচ্ছেন এক অসাধারণ প্রতিভাবান নতুন সিঙ্গার এলিজাবেথ অ্যাস্থার। এবার সকল ক্যামেরার ফোকাস পুরোপুরি এলিজার দিকে। সাংবাদিকরা একে একে এলিজাকে প্রশ্ন করলো, এলিজাবেথ, আপনি কি এই মুভির প্লেব্যাক করছেন? এলিজা একটু হেসে বলল, হ্যাঁ, আমি থিম সং গেয়েছি। আরেকজন জিজ্ঞেস করলো, এই ইন্ডাস্ট্রিতে আপনি নতুন, আপনি কি নার্ভাস? এলিজা এক মুহূর্ত থেমে বলল, অবশ্যই, আমি এর আগে কখনো কোথাও গান করিনি, তবে একজন পিয়ানিস্ট হিসেবে অনেক জায়গাতেই পারফর্ম করেছি। কিছু পাপারাজি ক্যামেরা ক্লিক করলো। কিছু স্ট্রিমার তখনই লাইভে এই নতুন সিঙ্গার সম্পর্কে আলোচনা শুরু করলো। মিস এস্থার, আপনার নাম ফ্যামিলিয়ার লাগছে। এনি রিজন? ইয়েস, আই এম সিইও অফ এস্থার এন্ট্রিক্স বিজনেস লিমিটেড। এছাড়া রুটস এন্ট্রিক্সের শেয়ার হোল্ডার। হোয়াট, সিরিয়াসলি? ইয়েস। ম্যাম, আপনি কার কাছে গান শিখেছেন? জোসেফিনা জাভে। ভেটেরান সিঙ্গার জোসেফিনা জাইফার? জি। ম্যাম, একটা পার্সোনাল প্রশ্ন, আপনার স্ট্যাটাস? আই এম ম্যারিড। ইউ আর? ইয়েস, রুটস এন্ট্রিক্সের আরেকজন শেয়ার হোল্ডার অ্যাশার মিলার আমার হাজব্যান্ড। পুরোটা কথা এলিজা অ্যাশারের চোখে চোখ রেখে বলল। আরও কিছু প্রশ্নের পর কনফারেন্স শেষ হলো। সকলে থিয়েটারের দিকে রওনা হলো। সিনেমার প্রিমিয়ারের আয়োজনে উত্তেজনার কমতি নেই। একদিকে রেড কার্পেট, ইতিমধ্যেই তারকাদের শুভেচ্ছা জানাতে প্রস্তুত। অন্যদিকে বিশাল স্ক্রিনের সামনে দর্শকদের একঝাঁক উন্মাদ ভিড়। হাতে প্ল্যাকার্ড নিয়ে হইচই করছে তারা। সকল তারকা অতিথিরা হলে বসে পড়েছে। ঠিক রাত 9টায় প্রিমিয়ার শুরু হলো। দীর্ঘক্ষণ পর কানে ভেসে এলো ক্লিপের শেষ দৃশ্যে হঠাৎ করে এক ভয়ঙ্কর বিস্ফোরণ, আর পুরো থিয়েটার স্তব্ধ। পর্দা অন্ধকার হয়ে গেলে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর উল্লাস আর করতালিতে ফেটে পড়া ভিড়। সকলেই বলতে শুরু করলো, অনাকাঙ্ক্ষিত এন্ডিং যেহেতু, এর সিকুয়েল আসবে। প্রিমিয়ার শেষ হতেই একে একে অনেকেই বেরিয়ে যেতে শুরু করলো। এলিজা ও অ্যালেক্সকে বলে বেরিয়ে এলো থিয়েটার থেকে। পেছনের দিকে গিয়ে গাড়িতে বসলো সে। হঠাৎ করে অ্যাশার একটা রিভলভার এগিয়ে দিল তার দিকে। হকচকিয়ে তার দিকে তাকালো এলিজা। তার চাহনিতে বাঁকা হেসে অ্যাশার বলল, এ দেখো, ইভান দাঁড়িয়ে আছে, শুট হিম। এলিজা হতবিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে রইল। অ্যাশার নিজে তার হাতে রিভলভার রেখে নিশানা ঠিক করে বলল, শুট করো এলিজা, সব শেষ করে দাও। কিন্তু এটা তো প্ল্যান ছিল না অ্যাশার।
আমি রিস্ক নিতে পারবো না এলিসা, তোমার বিশ্বাস নেই। কখন কি করে ফেলো। আমাকেও ছাড়তে চাচ্ছ, আবার ওখানে ইভানকেও মারতে চাচ্ছ না। আমি তোমাকে হারাতে চাই না এলিজাবেথ, তুমি ওকে শাস্তি দিতে চেয়েছিলে, তাই আমি ওকে তোমার হাতে শাস্তির জন্য সোপর্দ করেছি। নাহলে আমি ওকে শেষ করতাম অনেক আগে। 4 বছর পর যখন প্রথম দেখেছিলাম সেদিনই, বরং আরো জঘন্য মৃত্যু দিতাম। অ্যাশার, এত ডেসপারেট হও না প্লিজ। মারতে পারবে তো? জানি না। ভয় পাচ্ছ? না, কিন্তু আমার হাত কাঁপছে। অ্যাশার ঘাড় কাত করে তাকায় এলিজার দিকে, মুখে ফুটে ওঠে এক বিকৃত হাসি, চোখে জ্বলতে থাকে লেলিহান শিখা। বিড়বিড় করে জিজ্ঞাসা করে, ভালোবাসো ওকে তাই না? এলিজা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এভাবে কি দেখছো? তোমাকে। মুভ ইওর আইস অ্যাশার। Or what? আর আই উইল। You will? অ্যাশার! Never mind. কথা বাড়ায় না অ্যাশার, গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করে সে। প্রচন্ড শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলো এলিজা। রাগে তার গায়ে এক প্রকার শিহরণ বয়ে যাচ্ছে। তার হঠাৎ প্রবেশে পিয়ানোর সুরে ব্যাঘাত ঘটিয়ে ঘুরে দাঁড়ালো অ্যাশার। পকেটে হাত ঢুকিয়ে পিয়ানোতে হালকা হেলান দিয়ে বাঁকা হাসে সে। এলিজার দিকে ঘাড় ঘুরিয়ে উপহাস করে বলল, এলিজাবেথ, আমার বাড়ির দরজাগুলোকে অন্তত শান্তিতে থাকতে দাও। কত ব্যথা পেল বেচারা। আমার উপর অত্যাচার করো, তোমার শান্তি হয় না? এখন কি আমার বাড়ির ঘরের উপর তোমার অত্যাচার করতে হবে? অ্যাশারের ভ্রুক্ষেপীন কথা যেন এলিজার ভেতরে জ্বলতে থাকা আগুনে ঘি ঢেলে দিল। চিৎকার করে সে বলল, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম। ভাবলেশীন প্রত্যুত্তর করে অ্যাশার। হ্যাঁ তো? তুমি সাইন না করে এসব আঁকিবুকি কেন করেছো? তুমি কি বাচ্চা অ্যাশার? রাগে এলিজার গলা রীতিমতো কাঁপতে শুরু করেছে। এলিজা রাগকে তোয়াক্কা না করে তার সামনে এসে দাঁড়ায় অ্যাশার। মাথা কিছুটা ঝুঁকিয়ে বলে, তাহলে কি বলতাম ডার্লিং? দেখো, তুমি জানো যে আমার লাগাম ছাড়া কথাবার্তা। লয়ারের সামনে তুমি বিব্রত হবে ভেবে ন্যাস্টের কথা বলিনি সুইটহার্ট। এর জন্য তুমি রাগ করবে? আচ্ছা, নেক্সট টাইম দুষ্ট দুষ্ট কথা বলবো, কেমন? ঠোঁট ফুলিয়ে এলিজার দিকে তাকায় সে। এলিজা ক্রোধে কাঁপতে কাঁপতে বলে, আমার পিয়ানোতে কি করছিলে? এমনি বাজাচ্ছিলাম। এখন কি অনুমতি নাও লাগবে? ডিভোর্স পেপারে সাইন করো নাও। নো ওয়ে মিসেস মিলার। করতেই হবে। আগে উত্তর দাও তো, ইভানকে ভালোবাসো? অ্যাশার, তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো। কি বল প্রিন্সেস? আমি ইওর অনলি সার্ভেন্ট, অ্যাট ইওর সার্ভিস। এলিজা চোখ ঘুরিয়ে বলল, তোমার মাথায় কি সমস্যা আছে? না মানে সাইকিয়াট্রিস্টের কাছে নিতে হবে? আমি একদম ঠিক আছে মিসেস মিলার, তবে তুমি চাইলে আমি তোমার প্রেমে পাগল হতে পারি। মজা করছি না অ্যাশার। তুমি কি করে ভাবতে পারো যে আমি ইভানকে ভালোবাসবো? তোমার বিশ্বাস নেই, কখন কি করে ফেলো। আসলে তোমার মাথায় সমস্যা আছে। আমার তো মনে হয় তোমার মাথায়। এলিজাবেথ, আমি 100% শিওর তোমার মাথায় ঝামেলা আছে। আমি লিখে দিতে পারি তুমি একটা পাগল। ঝগড়া না করে দাও। কি দিব? তোমাকে দাও, আমি একটু। তার কথা শেষ না হতেই এলিজা কটমট করে তার দিকে তাকায়। অ্যাশার ঢোক গিলে প্রসঙ্গ পাল্টে বলে, ডিভোর্স পেপার। এলিজা অ্যাশারের দিকে ডিভোর্স পেপার এগিয়ে দেয়। অ্যাশার তা হাতে নিয়ে সাইন করে এলিজার দিকে এগিয়ে দেয়। এলিজা তা নিতে নিলে আবারও হাত ফিরিয়ে কাগজটা ভাঁজ করে ফেলে। কয়েক মুহূর্তের ব্যবধানে পেপার প্লেন বানিয়ে আবার এলিজার দিকে এগিয়ে দেয়। এলিজা রাগে চোখে তার দিকে তাকায়, কিন্তু কিছু না বলে চোয়াল শক্ত করে ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে গিয়ে ফিক করে হেসে ফেলে। বিড়বিড় করে বলে, পাগল একটা। কিছু একটা ভেবে টেইলরকে ফোন করলো সে। টেইলর কল রিসিভ করতেই উচ্ছ্বাসের সাথে বলল, তুমি শিওর? হি ইজ ক্রেজি। ফোন কেটে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে এলিজা। লিভিং রুমে কফির কাপ হাতে বসে আছে ডিয়ানা। এলিজাকে দেখেই দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, ডিভোর্সের কথা বলা হলো। সাইন করেছে? এলিজা এক মুহূর্ত চুপ থেকে শুকনো এসে বলল, তুমি কি মনে করো? ডিয়ানা চোখ ঘুরিয়ে বলল, আগেই বলেছি পাগলের পাল্লায় পড়েছো। এখন চলো, পিটার আর উইলিয়াম ওয়েট করছে। গাড়ি বের করো, আসছি। মাথা নাড়িয়ে বেরিয়ে গেল ডিয়ানা। ঠিক তখনই লুইস এসে দাঁড়ালো। চোখ সরু করে বলল, এই সময় আবার কোথায় যাচ্ছ? মাত্র না এলে? ডিরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছি, এমার্জেন্সি। আর সাইকোট কোথায়? এলিজা ফিক করে হেসে বলল, নিজের ছেলেকে এভাবে কেউ বলে? ওর সাথে আমাকে মিলতে দেখেছো? যা বলেছেন, ও রুমেই আছে। সাইন করেনি তাই তো? না। লুইস মাথা ঝাঁকিয়ে বলল,
এটাই প্রত্যাশিত ছিল। মনে হয় না এত সহজে ডিভোর্স দেবে তোমার। যাই তাহলে। সাবধানে যাও, আর বেশি দেরি করার দরকার নেই, অলরেডি অনেক রাত হয়ে গেছে। আসছে। ভারী কাঠের দরজা ঠেলে খুলতেই ভেতরে নরম উষ্ণ আলো চারপাশকে মোহময় করে তোলে। মার্বেল আর কাঠের নিখুঁত ফিনিশিংয়ে দেয়ালগুলো এক অনন্য শৈল্পিক আবহ তৈরি করেছে, যার মাঝে ঝুলছে কিছু ক্লাসিক শিল্পকর্ম। রুমের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কাচের জানালা দিয়ে বাইরের শহরের আলোকোজ্জ্বল দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে, যেন একটা চলমান চিত্রকলা। টেবিলের পাশে আয়েশ করে বসে আছে উইলিয়াম আর পিটার। খাবারের থালার গন্ধে রুম ভরে আছে। পিটার কিছুটা হেসে উইলিয়ামের দিকে তাকিয়ে বলল,